মোমো টিউশন সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ইউটিউব চ্যানেলে আসার জন্যে। আজকে বিষয় দর্শনের দ্বিতীয় অধ্যায় থেকে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ নির্ধারণ এই সম্পর্কেই মূলত আলোচনাটা শুরু করছে আজকে। তো প্রথমে যে বিষয়টা জানা দরকার যে নিরপেক্ষ বচনের গুণ কিভাবে নির্ধারিত হবে। তো এর জন্য আমাকে দেখতে হবে বচনটি সদর্থক না নর্থক হবে তা নির্ভর করে সংযোজকটির প্রকৃতির ওপর। এর আগে ক্লাসে সংযোজক বিষয় আমি বুঝিয়েছি। সংযোজক সেইগুলি যেগুলো ওই যে না হয়, তারপরে না হয় না, নয় নয় নও, এই যে হয় অথবা নয় এই সম্পর্কিত যে বিষয়গুলো থাকে এর আগের দিন আমি বুঝিয়েছি। তো এইগুলো হচ্ছে তোমার সংযোজক, এবং সংযোজকটির সঙ্গে যদি কোনো নর্থক চিহ্ন যুক্ত না থাকে, নর্থক চিহ্ন মানে ওই যে না, নয়, হয় না ইত্যাদি, এগুলো হচ্ছে নর্থক চিহ্ন। এগুলো যদি যুক্ত না থাকে তাহলে বচনটি সদর্থক হবে, অর্থাৎ যদি হয় থাকে তাহলে। আর সংযোজকটির সঙ্গে যদি কোনো নর্থক চিহ্ন যুক্ত থাকে তাহলে বচনটি তো নর্থক হবে। তাহলে যে বিষয়টা জানা গেল যে সংযোজক হিসেবে উদ্দেশ্য ও বিধেয় পদের মাঝখানে কি থাকে, নয়, নই, নও, এদের কোনো একটি থাকলেই বচনটি কিন্তু নর্থক হবেই। বিষয়টা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছে, বোর্ডের দিকে তাকাও। এবার বিষয়টা বোর্ডের দিকে লক্ষ্য করো যে উদাহরণ যেটা দেওয়া হয়েছে, ছাত্রটি হয় বুদ্ধিমান, এটা সদর্থক। হয় আছে তাই সদর্থক। সদর্থক মানে হ্যাঁ বাচক, হয় হ্যাঁ বাচক। আর ছাত্রটি নয় বুদ্ধিমান, নয় না বাচক, অর্থাৎ নর্থক বচন এইটাই। তাহলে ছাত্রটি হয় বুদ্ধিমান, এটা কি সদর্থক বচন। কেন? যেখানে যে সংযোজক আছে সংযোগের সঙ্গে কোনো নর্থক চিহ্ন যদি যুক্ত না থাকে তাহলেই সেটা সদর্থক হয়ে যায়। এখানে হয় আছে, নর্থক চিহ্ন নেই, সদর্থক আছে, তাই এটা সদর্থক বচন। আর পরেরটা দেখো, ছাত্রটি নয় বুদ্ধিমান, ছাত্রটি নয় বুদ্ধিমান, নর্থক বচন। তো কেন? বচনটিতে কি হয়েছে, সংযোগের সঙ্গে নর্থক চিহ্ন যুক্ত আছে। নর্থক চিহ্ন বলতে এইটা নর্থক চিহ্ন, আর এটা হচ্ছে সদর্থক চিহ্ন। এই নর্থক চিহ্ন যুক্ত থাকা এটি নর্থক বচন হয়েছে। তাহলে নিরপেক্ষ বচনের গুণ বচনটির সংযোজকের দ্বারাই নির্ধারিত হচ্ছে। নিরপেক্ষ বচনের গুণ বচনটির সংযোজকের দ্বারাই নির্ধারিত হয়। সংযোজক মানে এটা সংযোজক, এটা সংযোজক, মানে হয় সংযোজক, নয় সংযোজক। তাহলে দেখা যাচ্ছে যদি কোনো বচনের উদ্দেশ্য বা বিধেয় পদের সঙ্গে, উদ্দেশ্য বিধেয় পদ মানে এটি উদ্দেশ্য পদ আর এটা বিধেয় পদ, এটি উদ্দেশ্য পদ, এটি বিধেয় পদ। তাহলে উদ্দেশ্য পদ বা বিধেয় পদের সঙ্গে নর্থক চিহ্ন যুক্ত থাকে এবং কি হচ্ছে সংযোগের সঙ্গে কোনো নর্থক চিহ্ন না থাকে, তাহলে বচনটি সদর্থক হিসেবে গণ্য হবে। বিষয়টা বলে দিই, যদি কোনো বচনের উদ্দেশ্য বা বিধেয় পদের সঙ্গে নর্থক চিহ্ন যুক্ত থাকে এবং সংযোগের সঙ্গে কোনো নর্থক চিহ্ন না থাকে, এই যে সংযোগ, এর সঙ্গে যদি কোনো নর্থক চিহ্ন না থাকে তাহলে বচনটি সদর্থক হিসেবে গণ্য হবে। কিভাবে বিষয়টা বুঝিয়ে দিই, বোর্ডের দিকে তাকাবে। এবার দেখো যে বিষয়টা বলছিলাম, যদি কোনো বচনের উদ্দেশ্য বা বিধেয় পদের সঙ্গে নর্থক চিহ্ন যুক্ত থাকে। দেখো এখানে সকল পাখি হয় অপশু, এটা বিধেয় পদ অপশুটা, কিন্তু দেখো এই পশু থেকে অপশু, এটাই হচ্ছে নর্থক চিহ্ন অপশু। তার নর্থক চিহ্ন যুক্ত থাকছে এবং সংযোজক, এই যে হয় সংযোজক আর এই যে হয় সংযোজক, এই সংযোগের সঙ্গে কোনো নর্থক চিহ্ন যদি না থাকে, এখানে সদর্থক চিহ্ন আছে, তাহলে কি হচ্ছে বচনটি সদর্থক মানে হবে। তাহলে দেখো সকল পাখি হয় অপশু, সকল অমানুষ হয় মরণশীল, এই যে হয় যদি থাকে তাহলেই কিন্তু আমি সদর্থক ধরে নেব। তাহলে দেখো সকল পাখি হয় অপশু, বচনটি সদর্থক হয়েছে কেন? যে সংযোগের সঙ্গে কোনো নর্থক চিহ্ন নেই, নর্থক চিহ্ন নেই মানে হয় আছে।
এবং সকল অমানুষ হয় মরণশীল, এই বচনটির ক্ষেত্রে সংযোগের সঙ্গে কোনো নর্থক চিহ্ন নেই, অতএব বচনটি সদর্থক। তাহলে যে বিষয়টা বলছিলাম যে সকল পাখি হয় অপশু, এখানে দেখো এটা সদর্থক হয়েছে এই কারণে হয় আছে বলে, এবং সেক্ষেত্রে এই যে সকল পাখি অপশু, এই অপশু বিধেয় পদ, এখানে এটা নর্থক চিহ্ন থাকলো, এই যে অ আছে, এটা পশু থাকলেও এটা সদর্থক হয়েছে, কেননা এখানে সংযোজক কি আছে সেটা দেখতে হবে আমাকে। উদ্দেশ্য বিধেয় কি থাকলো ওটা দেখে আমার লাভ নেই, সংযোজক কি আছে, হয় আছে, অতএব এটা সদর্থক। এবার নিরপেক্ষ বচনের পরিমাণ কিভাবে নির্ধারিত হবে সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করছি। নিরপেক্ষ বচনের পরিমাণ কিভাবে নির্ধারিত হয় সেটা বলি। তো নিরপেক্ষ বচনের পরিমাণ অর্থাৎ কোয়ান্টিটি বচনের উদ্দেশ্যের পরিমাণের উপর নির্ভরশীল। তাহলে কি হচ্ছে, একটি বচন সামান্য না বিশেষ হবে তা নির্ভর করে বচনটির উদ্দেশ্যের পরিমাণের উপর। কোন বচনে উদ্দেশ্য পদ যে শ্রেণীর উল্লেখ করে সেই শ্রেণীর সকল সদস্য সম্বন্ধে কিছু ঘোষণা করা হলে বচনটি সামান্য হয়, আর সেই শ্রেণীর কোনো সদস্য সম্পর্কে কিছু অংশ বিশেষ সম্পর্কে ঘোষণা করলে বচনটি বিশেষ হয়। বিষয়টা উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যে বিষয়টা বলছিলাম, একটি বচন সামান্য না বিশেষ হবে তা নির্ভর করে বচনটির উদ্দেশ্যের পরিমাণের উপর। এটা একটা বচন, সকল সাংবাদিক হয় উচ্চশিক্ষিত ব্যক্তি, এটা একটা বচন। এই বচনের উদ্দেশ্যপদ সাংবাদিক। এখানে দেখো যেটা বলছিলাম, একটি বচন সামান্য না বিশেষ হবে তা নির্ভর করে বচনটির উদ্দেশ্যের উপর। তাহলে এই যে সাংবাদিক, এই সাংবাদিকের উদ্দেশ্যের পরিমাণের উপর, দেখো সাংবাদিকটা আছে, এটা উদ্দেশ্যপদ, এবং উদ্দেশ্যপদ এখানে উদ্দেশ্যপদ সম্পর্কে বলছে সকল সাংবাদিক। তাহলে এই সকলটা কি বোঝাচ্ছে, এটা পরিমাণ, সকল সাংবাদিক মানে সমস্ত সাংবাদিককে বোঝাচ্ছে। তাহলে এই পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু সেটা সামান্য না বিশেষ হবে নির্বাচিত হয়। তাহলে কোন বচনের উদ্দেশ্য পদ যে শ্রেণীর উল্লেখ করে, এখানে দেখো এই যে এই বচনের সাংবাদিক, এই যে উদ্দেশ্য পদ, এখানে দেখো সকল সম্বন্ধে, এখানে সকল সাংবাদিক বলেছে, তাই সদস্য সম্বন্ধে কি করছে, সকলকে নিয়ে তৈরি হচ্ছে, তাই বচনটি সামান্য হবে। আর কোন কোন সদস্য যদি থাকে অর্থাৎ কিছু অংশকে নিয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে বচনটি বিশেষ হবে। বিষয়টা উদাহরণ যেটা দিয়েছি দেখো, সকল সাংবাদিক হয় উচ্চশিক্ষিত ব্যক্তি, এই সকল থাকলেই সেটা সামান্য বচন হবে, সকল থাকলেই সামান্য বচন বা সার্বিক বচন। আর কোন কোন থাকলে সেটা বিশেষ বচন। কোন কোন দার্শনিক হয় কবি, সব দার্শনিক কবি নয়, কোন কোন কিছু অংশকে নিয়ে করছে, তাই এটা কোন কোন থাকলে সেটা বিশেষ বচন। তাহলে সকল সাংবাদিক হয় উচ্চশিক্ষিত ব্যক্তি, এটি সামান্য বচন। কেন, যে মানব শ্রেণীর সকল সম্বন্ধে, এখানে কি বলছে, সকল সদস্য সম্পর্কে, দেখো যে মানুষ শ্রেণীর সকল সদস্য সম্বন্ধে এখানে একটি ঘোষণা করা হয়েছে। কি ঘোষণা করা হয়েছে, যে সকল সাংবাদিক হয় উচ্চশিক্ষিত ব্যক্তি। সাংবাদিক সম্পর্কে এখানে কি করেছে, সকল সাংবাদিক হয় উচ্চশিক্ষিত ব্যক্তি, তাই এটা সামান্য বা সার্বিক বচন। পরেরটা দেখো, কোন কোন দার্শনিক হয় কবি, বচনটি বিশেষ বচন হয়েছে। কেন, যেখানে সকল দার্শনিকের কথা আগে যেমন বলা হচ্ছে হয়নি, এবং দার্শনিকের শ্রেণী কারো করে সম্বন্ধে ঘোষণা করা হয়েছে, এখানে অপরেরটাই সকলটা মানে সবাই সকলকে নিয়ে করা হয়েছিল। আর পরেরটা দেখো, কোন কোন দার্শনিক হয় কবি, সবাইকে নেয়নি, কোন কোন দার্শনিক, কিছু অংশকে, কিছু দার্শনিক আছে যারা হয় কবি, সব দার্শনিক কিন্তু কবি নয়, তাই এটা কোন কোন থাকলেই বিশেষ বচন। তাহলে একটা শর্টকাট নিয়ম, সকল থাকলে সামান্য বচন আর কোন কোন থাকলে বিশেষ বচন। এই যে এটা, এইটা দেখে আমি চিহ্নিতকরণ করব যেটা সামান্য বচনই হবে, আর এইটা দেখে আমি চিহ্নিতকরণ করব এটা বিশেষ বচন হবে। অর্থাৎ সকল থাকলে সামান্য আর কোন কোন থাকলে বিশেষ বচন। তাহলে সাধারণভাবে যে বিষয়টা পাওয়া যাচ্ছে, যে উদ্দেশ্য পদের সঙ্গে সকল যদি থাকে, কোনো নয় যদি দিয়ে থাকে শুরু হয়, তাহলে এই সব শব্দ যুক্ত থাকলে বচনটি সামান্য বচন হবেই। তাহলে উদ্দেশ্য পদের সঙ্গে কোনো কোনো কিছু কতিপয় যদি থাকে তাহলে বচনটি কি হবে, বিশেষ বচন হবে। তো নিরপেক্ষ বচনের ক্ষেত্রে সকল, সব, সমস্ত, কোনো নয়, কোনো কোনো প্রভৃতি শব্দ বা শব্দ সমষ্টি পরিমাণ নির্দেশ করে বলে এদেরকে পরিমাণকও বলা হয়ে থাকে। তো নিরপেক্ষ বচনের পরিমাণ বচনটির পরিমাণকের দ্বারাই নির্ধারিত হয়।
এই সকল এটা হচ্ছে পরিমাণক, কোন কোন এটা পরিমাণক, কেননা এটা পরিমাণ বোঝাচ্ছে। সাংবাদিক হয় উচ্চশিক্ষিত ব্যক্তি, কতজন সাংবাদিক? সকল সাংবাদিক, তাহলে এটা পরিমাণ বোঝাচ্ছে। কোন কোন দার্শনিক হয় কবি, দার্শনিক হয় কবি। এবার কোন কোন দার্শনিক কবি হয়? কোন কোন দার্শনিক, সবাই নয়। তাহলে এই কোন কোন সকল এগুলো পরিমাণ বোঝাচ্ছে, তাই এক একটা এগুলো পরিমাণক। এই বিষয়টাও আগে আলোচিত হয়েছে অবশ্য। তাহলে নিরপেক্ষ বচনের পরিমাণ আর গুণ নির্ণয়ের যে পদ্ধতি, সেই নিয়ে মূলত এবার আলোচনা করব। তো নিরপেক্ষ বচনের পরিমাণক যে বা পরিমাণসূচক যে চিহ্ন থাকে, সেটা হিসেবে উদ্দেশ্য পদের সঙ্গে দেখো, এই যে সাংবাদিক উদ্দেশ্য পদ, এটার সঙ্গে সকল, এটা দার্শনিক, এটা উদ্দেশ্য পদ, এর সঙ্গে কোন কোন, তাহলে সকল কোন কোন প্রভৃতি শব্দ যদি থাকে তাহলে এদেরকে বলা হয় মানক। আর এই মানক দেখে আমি বচনের পরিমাণ নির্ধারণ করতে পারি। তাহলে দেখো সকলটা, এই যে সকল, এটা হচ্ছে মানক, কোন কোন এটা মানক। তাহলে সকল থাকলে সেটা সার্বিক বচন হবে, কোন কোন থাকলে, এই কোন কোন এই মানকটা থাকলে বিশেষ বচন হবে, এটা করেও দিয়েছি। আর ব্যক্তি বিষয়ক বা একবাচক বচনে মানক থাকে না, তাই এই ধরনের বচন সার্বিক বচন বলেই গণ্য হয়। বিষয়টা বুঝিয়ে দিলে ভালো হয় যে কোন কোন বচনে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্বন্ধ কেমন তা বোঝানোর জন্য সংযোগ হিসেবে আমরা সাধারণত হয় অথবা নয় ব্যবহার করে থাকি। তো এই সংযোজক দেখে বচনের গুণ আমরা নির্ণয় করতে পারি। তাহলে হয় থাকলে এটা সদর্থক বচন বা হ্যাঁবাচক বচন হবে, আর নয় থাকলে নর্থক বচন বা নাবাচক বচন হবে। কিন্তু যে বিষয়টা বলছিলাম, ব্যক্তি বিষয়ক বা একবাচক বচনে মানক থাকে না, তাই এই বচনে এগুলোকে সার্বিক বচন হিসেবেই গণ্য করা হয়। বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এই যে রাম হয় শিক্ষক, এখানে দেখো না আছে সকল, না আছে কোন কোন, মানে কোনো পরিমাণকই নেই, এর কোনো পরিমাণক নেই। অর্থাৎ যে বিষয়টা বলছিলাম, এটা হচ্ছে ব্যক্তি বিষয়ক বচন বা একবাচক বচন, এখানে কোনো মানক চিহ্ন নেই। প্রথমেই দেখো সকল নেই, কোনো কোনো নেই, কোনো নেই, তাই এই ধরনের বচনকে সাধারণত সার্বিক বচন বলে গণ্য হয়। সার্বিক মানে এটাকে সামান্য বচন হিসেবে ধরবো। এই যে এটা একটা সামান্য বচন, সকল দিয়ে আছে, এখানে সকল নেই, তবুও এটাকে সামান্য বচনের মধ্যেই ফেলবো। এবার তোমাদের যুক্তিবিজ্ঞানে যে কোন কোন যে আমি বিষয়টা নিয়েছি, এই যে কোন কোন বিশেষ বচন, এই বিশেষ বচন নিয়ে বা এর শব্দের অর্থ সম্পর্কে এবার আলোচনা করব। আসলে কোন কোন যে বিষয়টা বলছিলাম, যে লৌকিক অর্থে যদি বুঝি, তাহলে কোন কোন বলতে বোঝায় অল্প সংখ্যা বা কিছু সংখ্যক, মানে সকল নয়, কিছু সংখ্যাকে বোঝাতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি কোন কোন শব্দটি। অর্থাৎ যখন কোনো বোঝায় না যে সকল বা সমগ্র নয়, এই টাইপের কিছু বোঝায়, তখন আমরা কোন কোন ব্যবহার করে থাকি। তো কোন কোন মানুষ হয় শিক্ষিত, তখন তার অর্থ হলো সকল মানুষের মধ্যে অল্প সংখ্যা বা কিছু সংখ্যক মানুষ শিক্ষিত, মানে সকল মানুষ কিন্তু শিক্ষিত নয়। কিন্তু যুক্তিবিজ্ঞানে কোন কোন শব্দটির অর্থ হলো অন্তত একটি, মানে অ্যাটলিস্ট ওয়ান। যুক্তিবিজ্ঞানে যখন বলা হয় কোন কোন মানুষ হয় শিক্ষিত, তখন তার অর্থ হলো অন্ততপক্ষে একটি মানুষও শিক্ষিত হবে। একাধিক মানুষ হতে পারে, কিন্তু একটি মানুষ হবে এটা শিওর। তাহলে কোনো ক্লাসে যদি আমি বলি 100 জন ছাত্র আছে এবং 100 জন ছাত্রের মধ্যে অন্তত একজন ছাত্র বুদ্ধিমান হয়, তাহলে যুক্তিবিজ্ঞানসম্মত অর্থ অনুসারে বচনটি আমাকে করতে হবে কোন কোন ছাত্র হয় বুদ্ধিমান। সকল ছাত্র বুদ্ধিমান এটা করা যাবে না, কোন কোন ছাত্র হয় বুদ্ধিমান। আবার যদি 100 জন ছাত্রের মধ্যে যদি 99 জন ছাত্রই বুদ্ধিমান হয়, তাহলে আমাকে যুক্তিবিজ্ঞানসম্মত হিসেবে বচন যদি করতে হয়, তাহলে আমাকে বলতে হবে কোন কোন ছাত্র হয় বুদ্ধিমান। তাহলে যে বিষয়টা আমি বোঝাবার চেষ্টা করছি, 100 জনের মধ্যে একজন হোক অথবা 99 জন হোক, যুক্তিবিজ্ঞানে তাকে প্রকাশ করার জন্য আমাকে কোন কোন শব্দ ব্যবহার করতেই হবে। যদি সকল থাকতো তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু 100 জনের মধ্যে যদি 100 জনই শিক্ষিত থাকতো, তাহলে আমি সকল ব্যবহার করতাম। কিন্তু 100 জনের মধ্যে একজন অথবা 99 জন থাকুক, আমাকে কোন কোন শব্দ ব্যবহার করতে হবে। তাহলে যুক্তিবিজ্ঞানে কোন কোন শব্দ অর্থ অল্প সংখ্যক বা কিছু সংখ্যক নয়, এর অর্থ হলো যে কোনো অনির্দিষ্ট সংখ্যক, নির্দিষ্ট নয় এরকম, তবে অন্তত একটি তো হবেই শিওর। তাহলে যুক্তিবিজ্ঞানে কোন কোন শব্দ সমান আমাকে ধরে নিতে হবে অন্তত কমপক্ষে একজন। আর বিশিষ্ট বচন বা ব্যক্তি বিষয়ক বচন কি হয়, তো সেখানেও দেখতে পাই যে এই প্রকার বচনে একবাচক বচন বা বিশিষ্ট বচন
কিভাবে হচ্ছে, যে না কোনো বচনের উদ্দেশ্য পদটি যদি একটি বিশিষ্ট পদ হয় তাহলে তাকে আমরা বিশিষ্ট বচন বা ব্যক্তি বিষয়ক বচন বলি। যেমন বিষয়টা উদাহরণ সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। এখানে যে বিষয়টি লক্ষণীয়, দেখো কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী, কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী, সৌরভ নয় ফুটবল খেলোয়াড়। তো এটা একটা বচন দেখিয়েছি, এটা সাধারণত বিশিষ্ট বচন বা ব্যক্তি বিষয়ক বচন। কিভাবে হচ্ছে দেখো, কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী, এখানে প্রথমে কোনো পরিমাণক নেই, না আছে কোনো কোনো, না আছে সকল, কোনো পরিমাণক কিন্তু এখানে নেই। তাহলে বিশিষ্ট বচনের উদ্দেশ্য পদের সঙ্গে কোনো পরিমাণক শব্দ যদি যুক্ত না থাকে তাহলে সেটা হয়ে যাবে বিশিষ্ট বচন বা ব্যক্তি বিষয়ক বচন। তো এই ধরনের বচনে একটি মাত্র সুনির্দিষ্ট ব্যক্তি বা বিষয় থাকে। প্রথমটা কলকাতা, এটা একটা বিষয়, সৌরভ এটা একটা ব্যক্তি। তাহলে কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি বা বিষয় সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী, এটা আমি স্বীকার করেছি হয় দিয়ে। সৌরভ নয় ফুটবল খেলোয়াড়, এখানে অস্বীকার করেছি আমি, সৌরভ নয় ফুটবল খেলোয়াড়। তাহলে এখানে আমি অস্বীকার করেছি, তাহলে কোনো কিছু স্বীকার করা হোক বা অস্বীকার করা হোক, এখানে কি হবে, যে বচনটি বিশিষ্ট বচন বা ব্যক্তি বিষয়ক বচন হবে। তাহলে এজন্য বিশিষ্ট বচনে কেবল তিনটি অংশ থাকে, আমি দেখেও দিয়েছি। এটা উদ্দেশ্য পদ কলকাতা, হয়টা সংযোজক পশ্চিমবঙ্গের রাজধানী বিধেয় পদ, সৌরভটা উদ্দেশ্য পদ, নয়টা সংযোজক, আর ফুটবল খেলাটা বিধেয় পদ। এখানে যেটা নেই, চারটে অংশ থাকে মূলত, একটা অংশ নেই, সেটা হচ্ছে পরিমাণক, অর্থাৎ সকল অথবা কোনো কোনো বা কোনো, এই শব্দগুলি নেই। তাহলে মূলত তিনটি অংশ থাকে কিসের, ব্যক্তি বিষয়ক বচনের মূলত তিনটি অংশ থাকে, একটা উদ্দেশ্য পদ, একটা সংযোজক, আর একটা বিধেয়। এই যে একটা উদ্দেশ্য পদ, একটা সংযোজক, একটা বিধেয় পদ। আর এক্ষেত্রে পরিমাণকের ব্যবহার কিন্তু হয় না, এক্ষেত্রে মানে ব্যক্তি বিষয়ক বচনে পরিমাণকের ব্যবহার হয় না। পরিমাণক মানে সকল, কোনো কোনো, কোনোটি নয়, এইগুলো। তো অ্যারিস্টটলের যে যুক্তিবিজ্ঞান, সেই যুক্তিবিজ্ঞান অনুসারে বিশিষ্ট বা ব্যক্তি বিষয়ক বচন মাত্রই সেটা কিন্তু সার্বিক বচন হয়। তার মানে এটাকে যদি আমি কি বচন হিসেবে ধরি, তাহলে এটা সার্বিক বচন হবে, অর্থাৎ সামান্য বচন। এটা কিন্তু বিশেষ বচন নয়, এটা সার্বিক বচন। এই সার্বিক বচনটি সদর্থক যদি হয় তাহলে সেক্ষেত্রে সামান্য বচন হিসেবে ওটা সামান্য সদর্থক বচন, আর সার্বিক বচনটি যদি নর্থক হয় তাহলে সেটি সামান্য নর্থক বচন। তাহলে এখানে যে বিষয়টা আম, পাওয়া গেল, কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী, বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এবার দেখো যে বিষয়টা বলছিলাম, যে সামান্য সদর্থক আর সামান্য নর্থক, বিশিষ্ট বচন সামান্য সদর্থক এবং সামান্য নর্থক উভয়ই হতে পারে। তাহলে দেখো যে কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী, তাহলে এখানে হয়টা আছে সদর্থক সংযোগ, তাই এটা হচ্ছে সামান্য বচন। নয় আছে তাই এটা নর্থক, হয় থাকলে সদর্থক, নয় থাকলে নর্থক। তাই অবশ্যই অবশ্যই ব্যক্তি বিষয়ক বচন বা বিশিষ্ট বচন মানে সামান্য বচন হবে, এবং সামান্য বচনের মধ্যে যে ভাগটা পাওয়া যাচ্ছে, একটা সদর্থক একটা নর্থক। যদি হয় থাকে তাহলে সদর্থক, যদি নয় থাকে তাহলে নর্থক। মানে সদর্থক মানে হ্যাঁবাচক, নর্থক মানে নাবাচক। এবার সাপেক্ষ বচন, সেই সাপেক্ষ বচনের গুণ ও পরিমাণ কিভাবে নির্ধারিত হচ্ছে, এর আগে যেটা বোঝালাম নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ নির্ধারণ, এবার সাপেক্ষ বচনের গুণ ও পরিমাণ নির্ধারণ সম্পর্কে আলোচনা হবে। এবার দেখো সাপেক্ষ বচন সম্পর্কে আগের দিন আমি আলোচনা করেছি যে সাপেক্ষ বচনের দুটো ভাগ প্রধানত, একটা প্রাকল্পিক আর একটা বৈকল্পিক। একটা প্রাকল্পিক একটা বৈকল্পিক, এটা হচ্ছে সাপেক্ষ বচনের ভাগ। প্রথমে আমি প্রাকল্পিক সম্পর্কে আলোচনা করব, তারপর বৈকল্পিক সম্পর্কে আলোচনা করব। তার প্রাকল্পিক বচনের গুণ নির্ধারণ, তারপরে পরিমাণ নির্ধারণ করব। প্রথমে আমি প্রাকল্পিক বচনের গুণ নির্ধারণ করেছি। তাহলে এই গুণ কিভাবে নির্ধারণ করতে হয় সেটা আমাকে জানতে হবে। তাহলে গুণ অনুসারে প্রাকল্পিক বচন সদর্থক অথবা নর্থক হয়। সদর্থক মানে হ্যাঁবাচক, নর্থক মানে নাবাচক। তো প্রাকল্পিক বচনের গুণ নির্ভর করে বচনটি অনুগ বা মূল বক্তব্যের গুণের উপর। অনুগ আর পূর্বগ সম্পর্কেও আগের দিন আলোচনা করেছি। অনুগ মানে অনুকল্প, পূর্বগ মানে পূর্বকল্প। তো অনুগ সবসময় কি থাকে, পরে থাকে, আর পূর্বগ বা পূর্বকল্প মানে ওটা আগে থাকে। তো এখানে যে বিষয়টা বলছিলাম
যে প্রাকল্পিক বচনের গুণ নির্ভর করে বচনটি অনগ্র বা মূল বক্তব্যের গুণের উপর। অনগ্র যদি সদর্থক হয় তাহলে প্রাকল্পিক বচনটি সদর্থক হবে, আর অনগ্রটি যদি নর্থক হয় তাহলে প্রাকল্পিক বচনটি নর্থক হবে। তাহলে প্রাকল্পিক বচনের পূর্বকের যে গুণ যাই হোক না কেন, অনগের গুণের দ্বারাই প্রাকল্পিক বচন নির্ধারিত হয়। তাহলে আমাকে বিষয়টা জানতে হবে যে পূর্বগ আর অনগ বিষয়টা কি। যদি সূর্য উঠে তাহলে অন্ধকার দূর হবে। এই যে যদি সূর্য উঠে এটা হচ্ছে পূর্বগ, আর অন্ধকার দূর হবে এটা হচ্ছে অনগ। যদি বৃষ্টি না হয় তাহলে এটা হচ্ছে পূর্বগ, তাহলে খেলা হবে এটা হচ্ছে অনগ। তাহলে যে বিষয়টা বলছিলাম যে ওই পূর্বগর সঙ্গে হয় থাকুক নয় থাকুক, মানে পূর্বগ যদি সদর্থক বা নর্থক যাই হোক না কেন ওটা কোনো ফ্যাক্টর নয়, আমাকে দেখতে হবে অনগ বিষয়টা হ্যাঁ আছে না নয় আছে। তো যাই হোক, প্রাকল্পিক বচনটি সদর্থক তো হবে, এবং অনগ যদি নর্থক হয় তাহলে প্রাকল্পিক বচনটিও নর্থক হবে। কিভাবে? যদি সূর্য উঠে তাহলে অন্ধকার দূর হবে। এখানে দেখো যদি সূর্য উঠে তাহলে অন্ধকার দূর হবে, এটা একটা প্রাকল্পিক বচন। তা আমি যে বিষয়টা বলছিলাম যে প্রাকল্পিক বচনটি সদর্থক হবে, আর অনগটি যদি নর্থক হয় তাহলে প্রাকল্পিক বচন নর্থক হবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রাকল্পিক বচনের পূর্বকের গুণ যাই হোক না কেন, এই যে যদি সূর্য উঠে এটা যাই হোক না কেন, অনুগের গুণের দ্বারাই কিন্তু প্রাকল্পিক বচনের গুণ নির্ধারণ করে। যদি সূর্য উঠে তাহলে অন্ধকার দূর হবে। তাহলে দেখো পরেরটা, যদি বৃষ্টি না হয় তাহলে খেলা হবে। তাহলে এটা একটা প্রাকল্পিক বচন। কিভাবে সদর্থক হয়েছে দুটি ক্ষেত্রে দেখো। অনগটি, অনগ বলতে অন্ধকার দূর হবে, তাহলে খেলা হবে। তো এই বিষয়টা সদর্থক দিক পাচ্ছি আমি। সদর্থক হওয়ার জন্য প্রাকল্পিক বচন দুটি কিন্তু সদর্থক হয়েছে। তাই এখানে যদি সূর্য উঠে এটা হ্যাবাচক, যদি বৃষ্টি না হয় এটা এই এই পূর্বকটা নর্থক আছে, এটা কোনো ফ্যাক্টর নয়। আমাকে দেখতে হবে এই বিষয়টা কি আছে, মানে অনুগটা, তাহলে অন্ধকার দূর হবে, তাহলে খেলা হবে। এটা হ্যাবাচক না না বাচক? এটা দুটো ক্ষেত্রেই হ্যাবাচক, মানে অন্ধকার দূর হবে তাহলে খেলা হবে, এই হবে যে আছে সেটাই হচ্ছে তোমার সদর্থক বা হ্যাবাচক। তাই এই প্রাকল্পিক বচনটি সদর্থক হয়েছে, কেননা অনগটি সদর্থক। তাই পরেরটাও একই রকম দেখো, এর থেকে এর বিপরীত। তো যদি সে আসে তাহলে আমি যাব না। পরেরটা দেখো, যদি বৃষ্টি না হয় তাহলে ফসল হবে না। এই দুটো ক্ষেত্রেই অনগটি কি হয়েছে, নর্থক হওয়ার জন্য প্রাকল্পিক বচন দুটি নর্থক হয়েছে। আবারও বলি, যদি সে আসে এটা পূর্বগ, তাহলে আমি যাব না এটা অনগ। যদি বৃষ্টি না হয় এটা হচ্ছে পূর্বগ, তাহলে ফসল হবে হবে না, এটা হচ্ছে অনগ। এই অংশটা পূর্বগ, এই অংশটা অনগ। তাহলে আমাকে পূর্বগ কি আছে ও দেখতে হবে না, আমাকে অনগটা দেখতে হবে। তাহলে আমি যাব না, এটা না না বাচক, তাহলে ফসল হবে না, না এই না থাকার কারণে এটা নর্থক হয়েছে। আর এই আমি যাব না ফসল হবে না এটা হচ্ছে অনগ, অনগের সঙ্গে না আছে তাই এটা নর্থক। তাহলে আমাকে দেখতে হবে যে প্রাকল্পিক বচনের গুণ নির্ধারণের সময় অনগ অংশটি হ্যাঁ আছে না না আছে। যদি হ্যাঁ থাকে তাহলে সদর্থক, যদি না থাকে তাহলে নর্থক। বিষয়টা মার্ক করে দিলাম। দেখো হবে, হবে দুটো ক্ষেত্রে হবে, তাই হয় বোঝাচ্ছে, তাই এটা সদর্থক, সদর্থক হচ্ছে। এটা না, দুটো ক্ষেত্রেই না, নর্থক। আর যে অংশটা বলছিলাম সে অংশটাও দেখাচ্ছি। এবার দেখো যে বিষয়টা, যে যদি সে আসে তাহলে আমি যাব না, এই যদি সে আসে এটা পূর্বগ, তাহলে আমি যাব না এটা অনগ। যদি বৃষ্টি না হয় এটা পূর্বগ, তাহলে ফসল হবে না, এটা অনগ। একই রকম হবে, এটা পূর্বগ এটা অনগ, এটা পূর্বগ এটা অনগ। তাহলে আমাকে পূর্বগ কি হ্যাঁ আছে না না আছে ওটা দেখে লাভ নাই, আমাকে দেখতে হবে অনগ কি আছে। অনগ হবে আছে দুটো ক্ষেত্রেই, তাই সদর্থক। এখানে দেখো অনগ না আছে দুটো ক্ষেত্রেই, তাই এটা নর্থক। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এবার প্রাকল্পিক বচনের পরিমাণ কিভাবে নির্ধারিত হয় সেই বিষয় নিয়ে মূলত এবার আলোচনা করব। এবার প্রাকল্পিক বচনের পরিমাণ নির্ধারণ নিয়ে আলোচনা করব। তো প্রাকল্পিক বচনের পরিমাণ অনুসারে প্রাকল্পিক বচন সামান্য অথবা বিশেষ উভয় হতে পারে। তো বিষয়টা বোর্ডে দেখাচ্ছি। সামান্য অথবা বিশেষ হতে পারে পরিমাণ অনুসারে। বচনের পরিমাণ নির্ধারণ যেটা করা হচ্ছে প্রাকল্পিক বচনের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে, সেটি সামান্য বা বিশেষ উভয় হতে পারে। তো প্রাকল্পিক বচনের পরিমাণ নির্ধারিত হয় পূর্বগ আর অনগ সম্বন্ধের উপর। পূর্বগ অনগ বিষয়টা একটু আগে বোঝানো হলো। তো যদি অনগটি সর্বদা কি হয়, সবসময় পূর্বগকে অনুসরণ করে, তাহলে প্রাকল্পিক বচনটি সামান্য হবে। আর যদি অনগ
ঠিক কোনো কোনো ক্ষেত্রে যদি পূর্বকে অনুসরণ করে তাহলে প্রাকল্পিক বচনটি বিশেষ হবে। কিভাবে বিষয়টা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। এবার যে বিষয়টা বলছিলাম যে প্রাকল্পিক বচনের পরিমাণ নির্ধারিত হয় পূর্বগ ও অনুগ সম্বন্ধের উপর। তাহলে এটা একটা প্রাকল্পিক বচন। যদি সূর্য ওঠে তাহলে অন্ধকার দূর হবে, এটা একটা প্রাকল্পিক বচন। যদি সে ধার্মিক হয় তাহলে সে সুখী হবে, এটা প্রাকল্পিক বচন। কিন্তু প্রাকল্পিক বচনের পরিমাণ নির্ধারণ কিভাবে হয়? একটা পূর্বগ আর একটা অনুগ সম্বন্ধের উপর। যদি সূর্য ওঠে এটা পূর্বগ, তাহলে অন্ধকার দূর হবে, এটা অনুগ। যদি সে ধার্মিক হয় তাহলে এটা পূর্বগ, সে সুখী হবে, তাহলে সে সুখী হবে, সুখী হবে, এটা অনুগ। যদি অনুগটি সর্বদা পূর্বগকে অনুসরণ করে তাহলে আমি দেখবো এখানে এই যে অনুগ অন্ধকার দূর হবে, এটাকে এই পূর্বকে অনুসরণ করছে যদি সূর্য ওঠে। তাহলে দেখো যে বিষয়টা বলা হচ্ছে যদি সূর্য ওঠে তাহলে অন্ধকার দূর হবে, এটি সামান্য প্রাকল্পিক বচন। এটা সামান্য প্রাকল্পিক বচন। কেন? এখানে অনুগটি এই যে অন্ধকার দূর হবে, এই অনুগটি সর্বদাই পূর্বগ মানে সূর্যকে ওঠাকে কেন্দ্র করে হয়, মানে সূর্য উঠলেই অন্ধকার দূর হয়। তাই যদি সূর্য ওঠে তাহলে অন্ধকার দূর হবে, এটা কি হচ্ছে যে অনুগটি এই পূর্বক স্বীকার করছে। তাহলে আর যদি অনুগটি কোনো কোনো ক্ষেত্রে পূর্বক অনুসরণ করে, কোনো কোনো ক্ষেত্রে যদি সে ধার্মিক হয়, যদি সে ধার্মিক হয় তাহলে সে সুখী হবে। অর্থাৎ এখানে দেখো যে এটি একটি বিশেষ প্রাকল্পিক বচন হয়েছে, কেননা অনুগটি সবসময় পূর্বকে অনুসরণ করে না। যদি সে ধার্মিক হয় তাহলে সে সুখী হবে। অনেক ধার্মিক ব্যক্তি আছে যে সুখী হয় না, তাহলে সেক্ষেত্রে অনুসরণ করছে না পূর্বকে। সব ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ধার্মিক হয় যে সুখী, কিন্তু যদি সে ধার্মিক হয় তাহলে সে সুখী হবে। অর্থাৎ ধার্মিক ব্যক্তি হলেই যে সুখী হবে এমনটা বলা যায় না। তাই এখানে যে বিষয়টা আমি বলছি, যদি সে ধার্মিক হয় তাহলে সে সুখী হবে, এটা প্রাকল্পিক বচন। কেননা অনুগ সবসময় পূর্বকে অনুসরণ করছে না। এই যে অনুগ তাহলে সে সুখী হবে, সে সুখী হবে অনুগ, এটা এই যদি সে ধার্মিক হয় পূর্বকে অনুসরণ করছে না, যেটা এখানে অনুসরণ করেছে, তাই এটা বিশেষ হয়েছে। এবার বৈকল্পিক বচনের যে গুণ নির্ধারণ এবং বৈকল্পিক বচনের যে পরিমাণ নির্ধারণ সেইটা নিয়ে এবার আলোচনা করব। এবার তোমাদের বৈকল্পিক বচনের গুণ নির্ধারণ সম্পর্কে বিষয়টা বোঝাবো। তো বৈকল্পিক বচনের গুণ নির্ধারণের সময় যে বিষয়টা আমি বলেছি, দেখো যে এর আগের দিন অবশ্য বৈকল্পিক বচন কাকে বলে শিখিয়েছি, সেটা যদি জানা থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। তো গুণের দিক থেকে বৈকল্পিক বচন সর্বদাই মানে সবসময় সদর্থক হয়, কখনোই নর্থক হতে পারে না। তো তাহলে যে জিনিসটা জানা গেল যে বৈকল্পিক বচন মাত্রই সেটা সদর্থক হবে, কখনোই নর্থক হতে পারে না। কারণ বৈকল্পিক বচনে দুটি বিকল্পের উল্লেখ থাকে। কিরকম? হয় ছাত্রটি বুদ্ধিমান অথবা বোকা, এটা হচ্ছে বৈকল্পিক বচন। হয় ছাত্রটি বুদ্ধিমান অথবা বোকা, তার মানে কি এখানে দুটো বিকল্প আছে, হয় ছাত্রটি বুদ্ধিমান একটা বিকল্প অথবা বোকা একটা বিকল্প, তাহলে দুটি বিকল্প। তাই বললাম যে বৈকল্পিক বচনে দুটি বিকল্পের উল্লেখ করা হয়, যে দুটিকে বিকল্পকে কখনই একসঙ্গে আমি অস্বীকার করতে পারি না। ছাত্রটি বুদ্ধিমানও নাই বোকাও নাই এমনটা হতে পারে না, হয় বুদ্ধিমান হবে না হয় বোকা হবে, যে কোনো একটি তো হবেই। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি আমি, যে আমটি মিষ্টিও নয় টকও নয়, হতে পারে না, হয় আমটি মিষ্টি হবে না হয় টক হবে। কিন্তু দেখো যে আমটি মিষ্টিও নয় টকও নয়, এটা বৈকল্পিক বচন হিসেবে গণ্য হতে পারে না, কারণ এটি দুটি নর্থক বচনের সমষ্টি। দুটি নর্থক মানে এখানে আমটি মিষ্টিও নয় এটা একটা নর্থক নয় আছে, টকও নয় এটাও নর্থক, তাহলে দুটি বিকল্পই নর্থক বচন। তাই এটা কখনই বিকল্প মানে এই বিকল্পের উল্লেখ যেহেতু নেই তাই এটা কখনই বৈকল্পিক বচন হতে পারে না। বৈকল্পিক বচনে যেটা হয়, একটি বিকল্পকে অস্বীকার করলে বা অস্বীকার করে অন্য বিকল্পকে স্বীকার করা হয়, মানে দুটোকেই কখনো অস্বীকার করতে পারে না। আর এখানে দুটোই অস্বীকার করা হয়েছে, আমটি মিষ্টি নয় টক নয়, দুটোই অস্বীকার করা হয়েছে। কিন্তু বৈকল্পিক বচনের নিয়ম হচ্ছে ওখানে দুটি বিকল্প থাকবে এবং সেখানে দুটি বিকল্পের মধ্যে দুটোকেই স্বীকার করতে পারবো না, যে কোনো একটিকে স্বীকার করতে হবে বা দুটিকে অস্বীকার করতে পারবো না। তাহলে দেখো যে হয় ছাত্রটি বুদ্ধিমান অথবা বোকা, তাহলে আমি যদি স্বীকার করি ছাত্রটি বুদ্ধিমান তাহলে অটোমেটিক্যালি বোকাটা অস্বীকার করা হলো, আর যদি বলি ছাত্রটি বোকা তাহলে অটোমেটিক্যালি ছাত্রটি বুদ্ধিমান এটা অস্বীকার করা হলো। কিন্তু আমি এটা করতে পারবো না যে ছাত্রটি বুদ্ধিমানও নয় বোকাও নয়, এমনটা হতে পারে না। আবার ছাত্রটি বুদ্ধিমান এবং বোকা উভয়, এমনটা হতে পারে না। কেননা বৈকল্পিক বচনে দুটো বিকল্প থাকবে, যে কোনো একটিকে আমাকে স্বীকার করতে হবে আর একটি
ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে বৈকল্পিক বচনের নিয়ম। আর বৈকল্পিক বচনের নিয়মের ক্ষেত্রে যে বিষয়টা বোঝানো হচ্ছে যে বৈকল্পিক বচনের গুণ নির্ধারণের সময় বৈকল্পিক বচন সব সময় সেটা সদর্থক হবে, নর্থক হতে পারেই না। তো বৈকল্পিক বচনে এবার পরিমাণ নির্ধারণ সম্পর্কে বোঝাবো। এবার দেখো বৈকল্পিক বচনের পরিমাণ নির্ধারণ কিভাবে করেছি। পরিমাণের দিক থেকে বৈকল্পিক বচন সামান্য ও বিশেষ উভয় হতে পারে। যেটা বৈকল্পিক বচনের পরিমাণ যখন আমি নির্ধারণ করব তখন সেটা সামান্য অর্থাৎ সকল দিয়ে হতে পারে, আবার বিশেষ মানে কোনো কোনো দিয়েও হতে পারে। তো কোনো বৈকল্পিক বচনের বিকল্পের যে স্বীকৃতি যদি সমগ্র উদ্দেশ্য সম্পর্কে হয় তাহলে সেটা বৈকল্পিক বচনটি সামান্য বৈকল্পিক বচন হয়। যেমনটা দেখো, সকল পুলিশ হয় সৎ, না হয় অসৎ। তাহলে এই যে এটা উদ্দেশ্যপদ, পুলিশটা হচ্ছে উদ্দেশ্যপদ, এই উদ্দেশ্য এখানে তার আগে সকল আছে। তাহলে দেখো যে বৈকল্পিক বচনের বিকল্পের যে স্বীকৃতি যদি সমগ্র উদ্দেশ্য সম্পর্ক হয়, এখানে সকল পুলিশ বলেছে, সকল পুলিশ হয় সৎ হবে না হয় অসৎ হবে, যে কোনো একটি তো হবেই, কিন্তু এখানে সকল পুলিশই হবে। তো সকল পুলিশ আছে উদ্দেশ্যপদ, তাই উদ্দেশ্যপদ যেহেতু পুলিশ এখানে এবং তার আগে সকল আছে এবং সেই সকলটা সকল পুলিশকেই বুঝিয়েছে, তাই এটা সামান্য বচন অর্থাৎ সার্বিক বচন বা সকল। আর বিকল্পের স্বীকৃতি যদি উদ্দেশ্যের মানে কিছু সম্পর্কে হয় বা উদ্দেশ্যের কিছু অংশ সম্পর্কে বোঝায় তাহলে বৈকল্পিক বচনটি বিশেষ বৈকল্পিক বচন হবে। যেমনটাই দেখো, কোনো কোনো পুলিশ হয় সৎ, না হয় অসৎ। তাহলে দেখো কোনো কোনো মানে কিছু অংশকে বুঝিয়েছে, কোনো কোনো পুলিশ হয় সৎ, না হয় অসৎ, কোনো কোনো পুলিশ হয় সৎ হবে, না হয় অসৎ হবে, এইটা। তাহলে এর আগেও আমি বলেছি যে এটা এই যে বিষয়টা আমি দেখিয়েছি এটা বৈকল্পিক বচন। এবার বৈকল্পিক বচনের পরিমাণ নির্ধারণের সময় হয় আমাকে সেটা বিশেষ হবে না সামান্য হবে, যে কোনো দুটি হবে, যে কোনো দুটির মধ্যে একটি হবে। তো সেক্ষেত্রে দেখো যে আমি এর আগেও বারবার বলেছি সকল থাকলে সেটা সামান্য, কোনো কোনো থাকলে সেটা কি হবে বিশেষ। দেখো এই যে সকল, সকলটা দেখে আমি বুঝে নেবো এটা সামান্য, কোনো কোনোটা দেখে বুঝে নেবো এটা বিশেষ। তাহলে এটা সামান্য বৈকল্পিক বচন আর এটা সামান্য এই বিশেষ বৈকল্পিক বচন। পরেরটা এবার তোমাদের নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা সম্পর্কে বোঝাবো। এবার দেখো নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা সম্পর্কে তোমাদেরকে বোঝাচ্ছি। তো পরিমাণ অনুসারে আমরা এর আগে জানলাম যে নিরপেক্ষ বচন দুই প্রকার, একটা সামান্য আর একটা হচ্ছে বিশেষ, একটা সামান্য আর একটা হচ্ছে বিশেষ। এটা হচ্ছে তোমার পরিমাণ অনুসারে। আর গুণ অনুসারে দুই প্রকার, একটা সদর। তো এবার তোমাদেরকে যে বিষয়টা বোঝাবো যে যে নিয়ম অনুসারে, যে প্রথাগত নিয়ম অনুসারে যুক্তিবিজ্ঞান বা অ্যারিস্টটলের মত অনুসারে পরিমাণ ও গুণের সংযুক্ত ভিত্তিতে নিরপেক্ষ বচনকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়। কিরকম? সামান্য সদর্থক বচন, সামান্য নর্থক বচন, বিশেষ সদর্থক বচন, বিশেষ নর্থক বচন। তো এই চারটি শ্রেণীতে ভাগ করা হয়, এই ভাগটাকে একসঙ্গে বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলে। তো বচনের চতুর্বর্গ পরিকল্পনা অনুযায়ী চারটি বা চার শ্রেণীর নিরপেক্ষ বচন কিন্তু আমি বোর্ডে দেখিয়েও দিয়েছি। সামান্য সদর্থক বচন, সামান্য নর্থক বচন, বিশেষ সদর্থক বচন, বিশেষ নর্থক বচন, এবং তার উদাহরণও দিয়েছি যে সামান্য সদর্থক বচন সকল শিক্ষক হয় মানুষ। কিভাবে সামান্য? সকল থাকলে সেটা সামান্য হয়, আমরা জানি, এর আগে বলেছি। তারপরে দেখো সামান্য নর্থক বচন, সদর্থক কি হচ্ছে, হয় আছে তাই সদর্থক। এবং সামান্য নর্থক, সামান্য নর্থক কিভাবে? কোনো পেন নয় খাতা, কোনো থাকলে সেটা সামান্য বা সার্বিক হয়, কোনো আছে। এবং নর্থক কিভাবে? নয় আছে তাই। বিশেষ সদর্থক বচন কিভাবে? বিশেষ মানে কোনো কোনো, কোনো কোনো শিক্ষক হয় পরিশ্রমী, তাহলে এখানে কোনো কোনো থাকলে সেটা বিশেষ এবং হয় আছে তাহলে সদর্থক। একই রকম ভাবে বিশেষ নর্থক বচন কিরকম? কোনো কোনো পুলিশ নয় সৎ ব্যক্তি, কোনো কোনো থাকলে সেটা বিশেষ, এখানে নয় আছে তাই নর্থক। এই বিষয়টা আগেও বুঝিয়েছে। তাহলে এই যে চারটে ভাগ, এই চারটে ভাগকে চতুর্বর্গ পরিকল্পনা বলে, বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলে। তো অ্যারিস্টটল এই চার শ্রেণীর বচনকে কিছু ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ
তো এখানে ইউটা নেই, পাঁচটার মধ্যে চারটেকে নিয়েছেন তিনি, এ ই আই ও, ইউটা নেননি, ইউটা দরকার হয়নি এখানে, তাই নেননি। তাহলে এই চারটি ইংরেজি, এটা আমরা জানি স্বরবর্ণ, বাংলা এবং ইংরেজিতে এগুলোকে ভাওয়েল বলে। এর দ্বারা চিহ্নিত করেছেন অ্যারিস্টটল। বচনের উদ্দেশ্যপদ আর বিধেয় পদের পরিবর্তে যদি আমি এগুলোকে বর্ণ প্রতীকের সাহায্যে ব্যবহার করি, এসপি বর্ণ প্রতীক ইত্যাদি, তো তার আকারটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বোর্ডের সাহায্যে। হ্যাঁ, এবার যে আমি বর্ণ প্রতীকের সাহায্যে, ভাওয়েলের সাহায্যে বিষয়টা দেখাচ্ছি। দেখো, সকল এস হয় পি, কোনো এস নয় পি, কোনো এস হয় পি, কোনো এস নয় পি। তাহলে দেখো যে বিষয়গুলি যাই থাকুক না কেন, আমাকে দেখতে হবে বচনের ক্ষেত্রে আকারটা কি আছে। সকল থাকলে এবং হয় থাকলে সেটা সামান্য সদর্থ, এসের জায়গায় এস থাকলেও কি, পি থাকলেও কি, এ থাকলেও বি, যা মন তাই থাকুক, সেটা দেখে আমাদের লাভ নাই। আকারটা আমি দেখব। সকল এস হয় পি, তাহলে সকল থাকলে সেটা সামান্য, হয় আছে তাই সদর্থ আর বচন। তারপরে দেখো কোনো থাকলে সেটা সামান্য, এস থাকুক কি পি থাকুক দেখে লাভ নেই, নয় আছে তাই এটা নর্থক, তাহলে এটা সামান্য নর্থক। বিশেষের ক্ষেত্রে কোনো থাকে, তাহলে কোনো এস হয় পি, এস পি এটা দেখে লাভ নাই, হয় আছে তাই এটা সদর্থক, আর কোনো আছে তাই বিশেষ, তাহলে বিশেষ সদর্থক বোঝানো। কোনো এস নয় পি, কোনো বিশেষ, নয় আছে তাই নর্থক, নামাচক। তো মূলত এই আকারে কিন্তু দেখা হয়ে থাকে। তাহলে তর্কবিদ্যায় এই যে চারটি প্রকার আমি দেখালাম নিরপেক্ষ বচনকে, এই চারটি বচনকে কিন্তু নিরপেক্ষ বচনের স্বীকৃতি দেওয়া হয়েছে। ব্যাকরণের কোনো বাক্য দেওয়া যদি থাকে, তাকে এই চার প্রকার বচনের যে কোনো একটিতে রূপান্তরিত করতে হবে। যদি ব্যাকরণের কোনো বাক্য দেওয়া থাকে এবং এই চার প্রকার বচনের যে কোনো একটিতে রূপান্তরিত করা যায় বা করতে হয়, তাহলে এই যে এ ই আই ও, এই বর্ণগুলি দুটি ল্যাটিন শব্দ থেকে এসছে। এই বর্ণ মানে এই যে এ ই আই ও, এই বর্ণগুলি দুটি ল্যাটিন শব্দ থেকে এসছে। কিরকম? একটা হচ্ছে অ্যাপ্রিমো আর একটা হচ্ছে নিগো। অ্যাপ্রিমো নিগো সম্পর্কে বলি। অ্যাপ্রিমো মানে এ ডবল এফ আই আর এমও, অ্যাপ্রিমো এর মানে হচ্ছে আমি স্বীকার করি। অ্যাপ্রিমো মানে আমি স্বীকার করি। তো এজন্য যে শব্দটি ব্যবহার করা হচ্ছে সে প্রথম দুটি স্বরবর্ণ আমি নিয়েছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আই। তাহলে দেখো অ্যাপ্রিমো, এ আর আই এইটা সদর্থক বচন হিসেবে চিহ্নিত হয়েছে। এ আর আই দুটোতেই কি হয়েছে, এ আর ই, এখানে এ আর আই এটা যখন দুটোতেই সদর্থক, এটা একটা সদর্থক আর এটা একটা সদর্থক, এ আর আই। একই রকম ভাবে নিগো শব্দটির অর্থ আমি অস্বীকার করি, এর শব্দটি অন্তর্গত দুটি নেওয়া হয়েছে। কিরকম? একটা ই আর একটা ও। এখানে ই সামান্য নর্থক আর এখানে হচ্ছে ও বিশেষ নর্থক। বিষয়টা আমি একবার বোর্ডের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখো এবার যে বিষয়টা বলছিলাম অ্যাপ্রিমো, এ এফ এফ আই আর এম ও, অ্যাপ্রিমো এই শব্দটির মানে হচ্ছে আমি স্বীকার করি, আমি স্বীকার করি। তো এই শব্দের মধ্যে এই এটাকে নেওয়া হয়েছে আর এই আইটাকে নেওয়া হয়েছে। এই এ আর আই এই একটা প্রথমের শব্দ একটা মাঝের শব্দ, এটা নিয়ে সদর্থক হয়েছে। তাহলে দেখো সামান্য সদর্থক বচন এ, এটা নেওয়া হয়েছে, আর এই যে বিশেষ সদর্থক আই, তাহলে এটাও সদর্থক এটাও সদর্থক। এখানে তো বলি দিছে অ্যাপ্রিমোর মধ্যে এ আর আইটাকে গ্রহণ করা হয়েছে এবং এটা সদর্থক, আমি স্বীকার করি। দুটো ক্ষেত্রে স্বীকার করা হয়েছে। দেখো সকল এস হয় পি, স্বীকার করলাম, এখানেও সদর্থক, কোনো এস হয় পি, এখানেও স্বীকার করা হলে। স্বীকার কিভাবে হয়? এখানেও হয় আছে এখানেও হয় আছে, তাই দুটোই হয়, দুটোই সদর্থক। আবার পরের গুলো দেখো যে নিগো, এই শব্দের মানে হচ্ছে আমি অস্বীকার করি, এটা ল্যাটিন শব্দ অবশ্য। তাহলে এই ল্যাটিন শব্দের মধ্যে এই ইটাকে নেওয়া হয়েছে, দুই নম্বরটাকে, আর এটা শেষেরটাকে নেওয়া হয়েছে। তাহলে এখানে ইটা নেওয়া হয়েছে, দেখো ই, অর্থাৎ কোনো এস নয় পি, এখানে অস্বীকার করা হয়েছে, আমি অস্বীকার করি বলেছে। আর এটা নর্থক, এটা নর্থক। তারপর ওটা দেখো, ওটা কি শেষে আছে, এর শেষে, তাই এখানেও শেষে, বিশেষ নর্থক বচন। কোনো এস নয় পি, নয়টা অস্বীকার করা হয়েছে তাই নর্থক। তাহলে এ আর আই এটা সদর্থক আর ই আর ও এটা নর্থক।
তাহলে কিভাবে আসলো বিষয়টা আমি সেটাও দেখিয়ে দিলাম। এরপরে সামান্য সদর্থক বচন, সামান্য নর্থক বচন আর বিশেষ সদর্থক, বিশেষ নর্থক বচনটা আমি সংজ্ঞা সহকারে পুনরায় আবার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সামান্য সদর্থক বচন, যে আমি চতুর্বর্গ পরিকল্পনা বিষয়টা ছকের সাহায্যে বুঝিয়েছি, তার যে প্রথম অংশটা সেটা হচ্ছে সামান্য সদর্থক বচন, যেটাকে এ দিয়ে বোঝানো হয়ে থাকে। তো তার সংজ্ঞা যেটা, যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্ধারিত জাতি বা শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছু স্বীকার করে তাকে সামান্য সদর্থক বচন বলে। দেখো, বিষয়টা বুঝিয়ে দিচ্ছি উদাহরণের সাহায্যে। যে বচনে, এই যে একটা বচন, এখানে উদ্দেশ্য পদের দ্বারা, এই যে উদ্দেশ্য পদ ডাক্তার, এর দ্বারা কি হচ্ছে, নির্ধারিত জাতি বা শ্রেণীর সমগ্র সম্বন্ধে, সেখানে সকল ডাক্তার বলছে, ডাক্তার যতগুলো ডাক্তার আছে সকলকেই বোঝাচ্ছে। সেখানে কি বোঝাচ্ছে, বিধেয় পদ, এই যে মানুষটা বিধেয় পদ কোনো কিছু স্বীকার করে, এখানে স্বীকার করছে, হয় দিয়ে কোনো কিছু স্বীকার করে, তাকে সামান্য সদর্থক বচন বলে। আর এটা সেই অনুযায়ী সামান্য সদর্থক হয়েছে। তাহলে দেখো, সকল থাকলেই এটা সামান্য, ডাক্তার থাকুক কি পুলিশ থাকুক কি কবি থাকুক ও দেখে লাভ নাই, এখানে যাই থাকুক, এই অংশটা উদ্দেশ্য, এটা বিধেয়, অর্থাৎ এটা এস আর এটা পি, অর্থাৎ সকল এস হয় পি। তো এই উদ্দেশ্যপদ সম্পর্কে বিধেয় পদ, দেখো কি বলছে এখানে, যে আমি যে উদাহরণটা দিয়েছি, সকল ডাক্তার হয় মানুষ, এখানে দেখো বচনটি সদর্থক হয়েছে বা এ বচন হয়েছে, কারণ এ বচনে দেখো ডাক্তার এই পদটি, এই যে ডাক্তার এই পদটি সমগ্র সমগ্র ডাক্তার জাতিকে কি করছে, নির্দেশ করেছে, তাই এই বচনটি সামান্য হয়েছে। আর সকল থাকলেই সেটা সাধারণত সামান্য হয়। আর সংযোজকটি দেখো, এই যে এটা সংযোজক হয়, তো হয়টা সংযোজক থাকলে আমরা বুঝে নেব সেটা সদর্থক। অর্থাৎ এখানে বিধেয় পদ, দেখো মানুষটা বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে, দেখো সকল ডাক্তার হয় মানুষ, তাহলে এই বিধেয় পদটি এই উদ্দেশ্য সম্পর্কে, ডাক্তার সম্পর্কে স্বীকৃত হয়েছে বলে বচনটি কিন্তু সামান্য সদর্থক বচন হয়েছে। তাহলে যে বিষয়টা বললাম, সামান্য সদর্থক মানে এইটা থাকলেই সামান্য, হয় থাকলে সেটা সদর্থক বচন, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, এই যে সকল, সকলটা সামান্য, আর হয় আছে তাই সদর্থক, তাই সামান্য, এটা সকল আছে তাই, আর সদর্থক হয় আছে তাই, তাই সামান্য সদর্থক বচন এটা। অতএব আমি যদি বলি সকল এস হয় পি, তাহলে এটা হবে সামান্য সদর্থক বচন। এবার সামান্য নর্থক বচন সম্পর্কে বলবো। এবার দেখো, সামান্য নর্থক বচন 2 নম্বর যেটা ছিল, যে সামান্য নর্থক বচনে সাধারণত সাধারণত সামান্য নর্থক বচনকে ই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সামান্য নর্থক বচনের সংজ্ঞা দিয়েছি, দেখো, যে বচনে উদ্দেশ্য পদের, এই যে একটা বচন উদ্দেশ্য পদ মানে এসটা উদ্দেশ্য পদ বা এখানে গরুটা উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদের দ্বারা নির্ধারিত জাতি বা শ্রেণী সমগ্র সম্বন্ধে, এখানে দেখো কোনো এস নয় পি, তার মানে কোনো এস পি হতে পারে না। তাহলে এখানে দেখো সমগ্র সম্বন্ধে বিধেয়পদ কোনো কিছু অস্বীকার করে, বিধেয়পদ মানে পি, বা এখানে বিধেয়পদ ছাগল অস্বীকার করছে, নয় দিয়ে এখানে অস্বীকার করেছে, তাই সামান্য নর্থক বচন হয়েছে। তাহলে সামান্য বচন আমরা জানি সকল থাকলে সামান্য হয়, আবার কোনো থাকলেও সামান্য হয়, কোনোর ক্ষেত্রে নয় থাকে আর সামান্য সকলের ক্ষেত্রে হয় থাকে। তাহলে দেখো, কোনো আছে মানে এটা সামান্য বচন, এখানে এস থাকুক পি থাকুক দেখে লাভ নাই, এখানে গরু ছাগল কোনো ফ্যাক্টর নাই, আকারটা এরকম হবে, কোনো এস নয় পি বা কোনো গরু নয় ছাগল, এইরকম আকারটা হয়। তো এখানে যে বিষয়টা লক্ষণীয়, যে এই যে বিধেয় পদ এই উদ্দেশ্যপদ সম্পর্কে অস্বীকার করেছে, এটা বিধেয় পদ, এটা উদ্দেশ্য সম্পর্কে অস্বীকার করেছে, যেমন পি এস সম্পর্কে অস্বীকার করেছে, তাই এইটা হচ্ছে তোমার নর্থক। নর্থক কেন, নয় আছে তাই নর্থক, না বাচক। তাহলে যে বলছিলাম, যে বচন উদ্দেশ্য পদের দ্বারা নির্ধারিত জাতি বা শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছু অস্বীকার করে, তাহলে সেটা নর্থক। নয় দিয়ে এখানে অস্বীকার করেছে, তাহলে আমি বললাম যে কোনো এস নয় পি বা কোনো গরু নয় ছাগল। তাহলে এই বচনে দেখো বিধেয় পদ কি আছে, পি, আর এদিকে ছাগল, এই যে এটা হচ্ছে বিধেয় পদ পি, আর এটা ছাগল, এটা বিধেয় পদ, আর এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা উদ্দেশ্য পদ। তাহলে দেখো বিধেয় পদটি সমগ্র উদ্দেশ্য সম্পর্কে, দেখো গরু সম্পর্কে, এখানে এস সম্পর্কে অস্বীকার করছে, তাই বচনটি সামান্য নর্থক হয়েছে বা ই বচন হয়েছে, এই যে ই বচন।
যেটা চতুর্বর্গ পরিকল্পনা আমি দেখিয়েছিলাম এই ছকটাই। এরপর 3 নম্বর বিশেষ সদর্থক বচন, যেটা আই দিয়ে প্রকাশ করা হয়, সেটাও দেখাচ্ছি। তাহলে যে বিষয়টা দেখাচ্ছিলাম বিশেষ সদর্থক বচন, 3 নম্বর যেটা ছিল চতুর্বর্গ পরিকল্পনায় দেখিয়েছি একবার। তো যে বচনে এই একটা বচন, যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা, এটা শিক্ষকটা উদ্দেশ্য পদ বা এসটা উদ্দেশ্য পদ, এই উদ্দেশ্য পদের দ্বারা নির্ধারিত জাতি বা শ্রেণীর একটি সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছু স্বীকার করে। বিধেয় পদ মানে এই পরিশ্রমীটা অর্থাৎ পিটা বিধেয় পদ। বিধেয় পদটা কি করছে এখানে স্বীকার করছে, হয় আছে হয় দিয়ে এখানে স্বীকার করা হয়েছে। তো এখানে দেখো কোনো কোনো থাকলে আমি বলেছি সেটা বিশেষ হবে, কোনো কোনো দিয়ে সেটা বিশেষ হয়েছে। এবং সদর্থক কিভাবে হলো, হয় আছে তাই এটা সদর্থক বচন হয়েছে। তাহলে কোনো কোনো শিক্ষক হয় পরিশ্রম, এটা বিশেষ সদর্থক বচন। বা কোনো কোনো এস হয় পি, এটা হবে বিশেষ সদর্থক বচন। এরপরে বিশেষ নর্থক বচন দিয়ে চতুর্বর্গ পরিকল্পনাটা কমপ্লিট হবে। তাহলে দেখো বিশেষ নর্থক বচন, যেটা শেষ চতুর্বর্গ পরিকল্পনার অংশ, বিশেষ নর্থক বচন, এটাকে সাধারণত ও দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো বিশেষ নর্থক বচন এটা ও দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা, এই একটা বচন, এই বচনে উদ্দেশ্যপদ শিক্ষকটা আগের উদাহরণটা দিয়ে দেওয়া যায়, তাই দিয়েছি এটা। যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা, এই যে উদ্দেশ্যপদ শিক্ষক, এর দ্বারা নির্ধারিত জাতি বা শ্রেণী একটি সম্বন্ধে, শিক্ষা সম্বন্ধে কি করছে বিধেয় পদ, এই যে পরিশ্রমী বিধেয় পদ কোনো কিছু অস্বীকার করে, এখানে নয় দিয়ে অস্বীকার করা হয়েছে, তাই এটা বিশেষ নর্থক বচন। এর আগে যেটা বোঝালাম বিশেষ সদর্থক বচন আর বিশেষ নর্থক বচন একই, কিন্তু পার্থক্য একটাই, ওটা স্বীকার করা হয় তাই হয় ছিল, আর এটা অস্বীকার করা হয় তাই নয়। তাহলে হয় থাকলে সেটা সদর্থক, নয় থাকলে সেটা নর্থক। তাহলে কোনো কোনো থাকলে সেটা বিশেষ। এখানে শিক্ষক থাকুক, কবি থাকুক, যেই থাকুক বা পুলিশ থাকুক, ও দেখে লাভ নাই, এটাও দেখে লাভ নাই, এটা উদ্দেশ্য আর এটা বিধেয়। এখানে এস বা পি যা খুশি তাই থাকুক। এখানে যে বিষয়টা লক্ষণীয়, বিশেষ নর্থক বচন দেখতে গেলে আমাকে দেখতে হবে কোনো কোনো থাকলে সেটা বিশেষ, আর নয় থাকলে নর্থক। এখানে হয় থাকলে সদর্থক হতো। এবার এতক্ষণ যে বিষয়টা আমি বোঝালাম, প্রথমে একবার চতুর্বর্গ পরিকল্পনায় ছক দিয়ে বুঝিয়েছিলাম, সেই জিনিসটা পুনরায় আবার বোঝাচ্ছি। এবার দেখো যে চতুর্বর্গ পরিকল্পনাটা প্রথমে একবার দেখিয়েছিলাম, সেই বিষয়টা আলোচনা করার পর পুনরায় আবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। একটি ছক দেখানো হয়েছে, দেখো বচন, এখানে এ ই আই ও, এ মানে এখানে সামান্য, এটা এটাও সামান্য, ইটা সামান্য, এটা সামান্য সদর্থক আর এটা সামান্য নর্থক, এটা বিশেষ সদর্থক, এটা বিশেষ নর্থক। তো সামান্য থাকলে জানি এটা সকল হয়, অনেক সময় কোনো কোনো হয়। তো সেটা হয়েছে, প্রথমে একটা বোঝায় সামান্য সদর্থক বচন যেটা এ বচন, এখানে সকল থাকবে, সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখানে দেখো সকল যেটা বা কোনো, এটা পরিমাণ বোঝাচ্ছে, এখানে মানুষ সম্পর্কে সকলটা বুঝিয়েছে, সকল মানুষকে বুঝিয়েছে, এটা পরিমাণ বোঝাচ্ছে। কোনো মানুষ, এটা কোনো মানুষ, সব মানুষ নয়, তাই এখানে পরিমাণ বোঝাচ্ছে, সকল কোনো এগুলো পরিমাণ। উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্যপদ বলে, এবং যাকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় সবটা হচ্ছে বিধেয়পদ। তাহলে উদ্দেশ্যপদ মানুষ হয় মরণশীল, এখানে কি হয় মরণশীল মানুষ, তাহলে মানুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাই মানুষটা কি এস, অর্থাৎ সাবজেক্ট বলতে পারি। এবং হয়টা কি সংযোজক, এবং বিধেয় পদ মননশীল, এটা শেষে আছে বিধেয় পদ, এটা প্রেডিকেট। তাহলে কোন সকল এ সহায় পি। তাহলে এখানে দেখো যে বিষয়টা যে এটা সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখানে যে বিষয়টা বোঝা যাচ্ছে যে হয় দিয়ে বুঝিয়ে দিচ্ছে এটা সদর্থক, তারপরে কোনো মানুষ নয় ভগবান। তাহলে এখানে দেখো নয় দিয়ে বুঝিয়ে দিচ্ছে নর্থক, তাহলে এটা সদর্থক, এটা নর্থক। তাহলে সকল, এখানে সকল আছে, সকল যুক্ত হয়, হয় এটা থাকলে আমি বুঝিয়ে নেবো এটা সদর্থক। এবং সেক্ষেত্রে সকল থাকলে এটা সামান্য হয়, কোনো থাকলেও সামান্য হয়। তো কোনো মানুষ না ভগবান, এটাও সামান্য, কিন্তু এটা হবে সামান্য নর্থক বচন, কেননা নয় আছে। তারপরে বিশেষ সদর্থক, বিশেষ নর্থক। বিশেষ সদর্থক বলতে কোনো কোনো, বিশেষ কোনো কোনো থাকলে সেটা বিশেষ। এবং
এই কোনো কোনো একদিক থেকে এটা মানকও বটে, পরিমাণ বোঝাচ্ছে, সব মানুষকে বোঝাচ্ছে না, কোনো কোনো মানুষকে বোঝাচ্ছে। তাই উদ্দেশ্যপদ মানুষ, হয়টা সংযোজক, ধার্মিকটা বিধেয় পদ। তো এখানে কোনো কোনো মানুষ হয় ধার্মিক, তাহলে এখানে যে মানুষটা বলা হচ্ছে এটা হচ্ছে উদ্দেশ্য পদ অর্থাৎ সাবজেক্ট, আর ধার্মিকটা প্রেডিকেট বিধেয় পদ, আর এটা হচ্ছে সংযোজক। তো বিশেষ সদর্থক বচনের যে আকারটা হয়, প্রথমে কোনো কোনো থাকবে, তারপরে এখানে যা খুশি তাই থাকুক উদ্দেশ্য পদ অর্থাৎ এস ধরে নি, আর তারপর একটা হয় থাকবে, তাহলে এটা সদর্থক, আর তারপরে বিধেয় পদ থাকবে, যা খুশি থাকুক সেটা দেখে লাভ নেই। কিন্তু আমাকে সামান্য এই বিশেষ সদর্থক বচন হতে গেলে কোনো কোনো থাকবে আর মাঝখানে হয় থাকবে, এটা দেখলেই বুঝে নেবো এটা সামান্য সদর্থক বচন হয়েছে। একই রকম ভাবে নয় থাকলে সেটা নর্থক বচন। তাহলে দেখা যাচ্ছে সামান্য বিশেষ সদর্থক বচনের ক্ষেত্রে কোনো কোনো থাকবে প্লাস হয় থাকবে, তাহলে এটা সদর্থক হয়ে গেল, হয় আছে যেহেতু, আর নয় থাকলে নর্থক। এই বিষয়টা আগে বুঝেছি, তো পুনরায় সেই বিষয়টা বোঝানো গেল। তাহলে সাধারণত কোনো বাক্যকে যদি আমি বচনে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাকে এই চারটির মধ্যে যে কোনো একটি দিয়ে আমাকে সেটাকে বচন করতে হবে। আজকের বিষয় যেটা যে টপিক নিয়ে আলোচনা করা হচ্ছিল মোটামুটি আজকের মতো শেষ হলো। তো এই আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং আরো কিছু ভালো আশা করলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা। আজকে এ পর্যন্তই।